আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইটিভি আয়োজিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লগ্লো। আমরা প্রথমেই আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যে টেকনিক্যাল কারণে আমাদের অনুষ্ঠান শুরু করতে কিছুটা দেরি হয়ে গেল। তারপর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা বেশি সময় নিব না। আমি আজকের যে গেস্ট যিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং ইমিগ্রেশন এক্সপার্ট, পার্টিকুলারলি ইউকে ইমিগ্রেশন বিষয়ে এক্সপার্ট, আজকে সেই ব্যারিস্টার সলিসিটর এরকিউ হাসান ভাই আমার সাথে জয়েন করেছেন। আমি তাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার সলিসিটর সৈয়দ নুরুল আমিন এবং আমাদের আইটিভির ম্যানেজমেন্টকে আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। ইট ইজ মাই প্রিভিলেজ টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিভিন্ন ইমিগ্রেশন ল সংক্রান্ত আলাপ আলোচনা করব। আমি এখন আমাদের প্রেসিডেন্ট ব্যারিস্টার সলিসিটর নুরুল আমিনকে অনুরোধ করছি অনুষ্ঠান চালানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার এরকিউ হাসান ভাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে ইউকে ইমিগ্রেশন সহ বিভিন্ন দেশের ইউকে ইমিগ্রেশন প্লাস বাংলাদেশের লিগাল মিডিয়া আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমরা শুধুমাত্র ইউকে ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করবো, কারণ আমাদের অনুষ্ঠানটা ছোট পরিসরে আমরা করবো। আসলে আমার শরীরটা আসলে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই আজকে আয়োজনটা একটু ছোট পরিসরে করবো। তো সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার অতিথিকে আজকে প্রথমে আহ্বান জানাবো যে আজকে পর্যন্ত ইউকে ইমিগ্রেশনের বিষয়ে কোনো আপডেট আছে কিনা, তারপরে আমরা চলে যাব। আপনারা জানেন যে এই মুহূর্তে ইউকে ইমিগ্রেশনের হট টপিক হলো পিএসডব্লিউ। তো আমি প্রথমে আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে ইউকে আর কোনো আপডেট আছে কিনা ইউকে ইমিগ্রেশন বিষয়ে। ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর নুরুল আমিন। আপডেটের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজ এ সেটেলমেন্ট স্কিম, এই স্কিমটা মূলত 30শে জুন কিন্তু শেষ হয়ে গেছে। বলা হয়েছিল যে যারা ইউ সিটিজেন কিংবা ইএ সিটিজেন কিংবা সুইস ন্যাশনাল যারা আছে তারা মূলত এখানে যারা 31 ডিসেম্বরের আগে এসেছে তারা অবশ্যই স্কিমের আন্ডারে তারা অ্যাপ্লিকেশন করে এখানকার হয় প্রি সেটেলমেন্ট অথবা সেটেলমেন্ট স্ট্যাটাস তাদেরকে নিয়ে নিতে হবে 30শে জুনের ভিতরে। এটাই কিন্তু আমরা জেনে আসছিলাম। ঠিক 30শে জুন আসার আগে তখন বলা হলো যে 30শে জুনের পরেও এই অ্যাপ্লিকেশন গুলো করা যাবে। কারণ হচ্ছে যদি কেউ অ্যাপ্লিকেশন না করতে পারে এবং তাদের যদি সেই ডিলে হওয়ার যদি রিজনিং থেকে থাকে তাহলে কিন্তু আফটার 30th জুন 2021-এও কিন্তু ইউ সিটিজেন ইএ সিটিজেন কিংবা সুইস ন্যাশনাল যারা আছে তারা যারা এসেছে 31 ডিসেম্বর 2020-র আগে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারবে। এটাই কিন্তু মূলত এই রিসেন্ট যে আপডেট এইটাই। আর অন্যান্য যে অ্যাসাইলামের উপরে আমরা জানি যে একটা বিল পেন্ডিং আছে এবং সেখানে এটা পার্লামেন্টে পেন্ডিং আছে, সেকেন্ড রিডিং এ আছে এবং সেখানে বলা হচ্ছে যে কেউ যদি অবৈধভাবে আসে এবং অ্যাসাইলাম সিক করে তাহলে কিন্তু তাদেরকে ক্রিমিনালাইজ করার একটা এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, কিংবা তারা অন্যদের যারা লিগালি আসবে তাদের মতো করে তারা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো পাবে না, এগুলো আমরা শুনেছি। তো সেই বিলটা আসার পরে হয়তো আমরা ভবিষ্যতে আলাপ আলোচনা করবো। সেই বিলটা এখনো পার্লামেন্টে পেন্ডিং আছে। এই মোটামুটি আপডেট ছিল। ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর নুরুল আমিন, শরীফ নুরুল আমিন। ট্রিটি রাইট নিয়ে আসছিলেন, ফর এক্সাম্পল 31-এর আগে বা বছর এখানে 2 বছর ছিলেন অলরেডি, বাট কোনো কারণে ইউকের আউটসাইডে গিয়েছিলেন ফর এক্সাম্পল, কিন্তু 30 জুনের ভিতরে আসতে পারেননি, ব্যাক করতে পারেননি কোভিডের কারণে বা প্যান্ডেমিকের কারণে। সেক্ষেত্রেও তার তো ডেডলাইন চলে গেছে, এখনো ইউকের বাইরে আছে। তো সেক্ষেত্রে কি সে প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ফ্রম আউটসাইড ইউকে, নাকি তাকে আগে ইউকেতে ব্যাক করতে হবে? তাদেরকে প্রথমে ইউকেতে ব্যাক করতে হবে। তবে আগে যেটা ছিল যে 6 মাসের
একটানা 6 মাসে বেশি থাকতে কন্টিনিউশনটা সমস্যা হয়, সেটা কোভিড এর কারণে কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি করা হয়েছে এবং এখন পরবর্তীতে এটা 12 মান্থসও করা হয়েছে। তো 12 মান্থসও যদি কেউ 12 মান্থসের ভিতরে যদি চলে আসে তাহলে তাদের কন্টিনিউশনটা কিন্তু ব্রেক করবে না। আর এই অ্যাপ্লিকেশনগুলো মূলত যারা 31 ডিসেম্বরের আগে এখানে চলে এসেছে কিংবা এখানে ছিল, কিংবা যারা হলিডেতে গেছে, হলিডে থেকে তারা ফিরে এসে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন গুলো করতে পারে। অবশ্যই এটা ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন, নট আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান ভাই। আমরা এখন আসল টপিকে চলে যাব। তো এখন আপনি যদি আমাদেরকে পিএইচডব্লিউর বিষয়ে যদি একটু প্রথমে শুরু করেন, যে এটা কবে নাগাদ চালু হয়েছে সেই বিষয় থেকে শুরু করে এবং এটা কারা এলিজিবল যদি একটু ডিসকাস করেন প্লিজ। ধন্যবাদ ব্যারিস্টার শরীফ নুরুল আমিন। এটা একটি চমৎকার ইস্যু, কারণ আমরা একটু আমি পিছনের দিকে ফিরে যাব। এই যে এখন যে একটা নাম দেওয়া হচ্ছে 1 জুলাই থেকে গ্রাজুয়েট ভিসা রুট, এই গ্রাজুয়েট ভিসা রুটটা কিন্তু আগে অন্য নামে ছিল, সেটার নাম ছিল পিএসডব্লিউ। সেই পিএসডব্লিউ যেটা পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটা সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয় 2008-এ এবং সেই 8 থেকে 2012-এ কিন্তু এটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এই রুটটার মেন উদ্দেশ্য হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট যারা এই দেশে আসবে এবং তারা গ্রাজুয়েশন করবে, আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করবে কিংবা তারা পিএইচডি করবে, তখন তাদেরকে একটা মূলত সুযোগ দেয়া যে তারা 2 বছর এখানে থাকতে পারবে এবং কাজ করতে পারবে, এবং তারা যদি মনে করে ক্যারিয়ার বিল্ড আপ করা কিংবা এক্সপিরিয়েন্স নেয়া এবং পরবর্তীতে যদি তারা অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ ওভার করার সুযোগ থাকে, তাহলে সুযোগ করে তারা এই দেশে হয়তো থেকে যেতে পারবে। এই ধরনের, দ্যাট মিনস যারা এডুকেটেড কিংবা যারা গ্র্যাজুয়েট লেভেল, এখানে মূলত গ্র্যাজুয়েট লেভেল যারা, সেই ধরনের যে স্টুডেন্ট, তাদেরকে পরবর্তীতে সুযোগ দিয়ে এদেশে যে কাজের সুযোগ দিয়ে তাদেরকে এদেশে রেখে দেওয়ার এক ধরনের একটা ফ্লেক্সিবিলিটি রুট এটাকে বলা যায়। তা 2012-এ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু স্টুডেন্টের অ্যাট্রাকশন এদেশে অনেক অংশে কমে যায়, কারণ এখানে আসার পরে এবং পরবর্তীতে আমরা জানি ক্যাপিং সিস্টেম করা হয়, যা পড়াশোনা করো তারপর তোমার দেশে ফিরে চলে যাও। এখানে ওরকমভাবে এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু এই নতুন এটা ইন্ট্রোডিউস করা হয় এবং এটার নাম দেওয়া হয় পোস্ট স্টাডি, এটার নাম দেওয়া হয়েছে গ্রাজুয়েট ভিসা রুট, গ্রাজুয়েট ভিসা রুট, এবং এটা ইমপ্লিকেশন শুরু হয়েছে 1 জুলাই 2021 থেকে। এখন আমি এটার যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস নিয়ে আমি এখন একটু আলোকপাত করব। মূলত এই ভিসাটি যারা এদেশে স্টুডেন্ট হিসাবে আসবে, আসার পরে তারা অ্যাটলিস্ট 1 বছরের একটা কোর্স তারা কমপ্লিট করবে এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন তারা গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অথবা মাস্টার লেভেল অথবা পিএইচডি লেভেলে যদি তাদের যদি স্টাডিটা তো কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তারা দে ক্যান অ্যাপ্লাই ফর লিভ টু রিমেন আন্ডার গ্র্যাজুয়েট ভিসা রুট। তবে এই 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 ক্যাটাগরির এই এলিজিবিলিটি কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে যে অবশ্যই তাদেরকে স্টুডেন্ট ভিসা আসতে হবে এবং তারা যে কোর্সে আসবে সেই কোর্সটাই কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন দে মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স, তাহলেই কিন্তু তারা একমাত্র এলিজিবল হবে টু মেক দ্য অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু তাদের কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের প্রয়োজন নাই, কোনো মেনটেনেন্স দেখানোর কোনো প্রয়োজন নাই এটা, এবং তাদেরকে কোনো স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কোনো এমপ্লয়ারেরও কিন্তু প্রয়োজন নাই। তারা সিম্পলি তাদের একটা ওপেন পারমিশন থাকবে, তারা যে কোনো ধরনের এমপ্লয়ারের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং সেই এমপ্লয়ার তাদেরকে কিন্তু ইন্টারভিউ নিতে পারবে। ইন্টারভিউ নেওয়ার পরে যদি মনে করে যে তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব, তাহলে কিন্তু তারা স্টেট দিয়ে দিতে পারবে। তাদের কিন্তু স্পন্সর লাইসেন্স প্রাপ্ত হওয়ার প্রয়োজন নাই
এখানে কোনো রেস্ট্রিকশন নাই, এবং এই ক্ষেত্রে কোনো কোনো রকমের স্যালারিরও কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। তো এটা এক ধরনের ওপেন, এবং এটা কিন্তু মূলত ওভারসিজ স্টুডেন্টদেরকে হেল্প করা এবং তাদেরকে দেশে ভবিষ্যতে যদি থাকতে চায় তাহলে কিন্তু তারা থাকতে পারবে। এখানে একটা জিনিস বলবো যে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেল কমপ্লিট করার পরে কিন্তু তারা 2 বছরের জন্য লিভ টু রিমেন ইন দ্য ইউকে উইথ পারমিশন টু ওয়ার্ক পাবে। আর যদি কেউ পিএইচডি করে থাকে তাহলে কিন্তু তারা 3 বছরের কিন্তু পারমিশন পাবে। এখন কথা হচ্ছে যে তারা কি এই কোর্সটা কমপ্লিট করার পরে যদি মনে করে স্টুডেন্ট ভিসায় তারা ব্যাক করবে, তারা কি করতে পারবে? তো ইয়েস, তারা কিন্তু আবার যদি মনে করে যে না আমি গ্রাজুয়েশন লেভেল করেছি, করার পর আমি 2 বছর পারমিশন ওয়ার্ক করে কাজ টাজ করেছি, আবার মনে হলো যে আমি মাস্টার ডিগ্রি করবো কিংবা পিএইচডি করবো, তখন কিন্তু তারা আবার কিন্তু স্টুডেন্ট ভিসা কিন্তু সুইচ ওভার করতে পারবে। কিন্তু একটা জিনিস, আবার স্টুডেন্ট ভিসায় সুইচ ওভার করার পরে পড়াশোনা শেষ করে সে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু এই গ্রাজুয়েট ভিসার রুটে যেতে পারবে না। স্টুডেন্টদের জন্য লাইফ টাইম একবারই তারা কিন্তু গ্রাজুয়েট ভিসা রুটে তারা সুইচ ওভার করতে পারবে, সেকেন্ড টাইম পারবে না। কিন্তু স্টুডেন্ট হিসাবে কিন্তু তারা ব্যাক করতে পারবে। প্রথমে তার স্টুডেন্ট হিসাবে আসলো এবং তাদের যে কোর্স ছিল কাজ, সেই কাজের তারা সেই সেই যে কি বলে এমপ্লয়ার, যে স্পন্সর, তার ওখানে থেকে তারা পড়াশোনা কমপ্লিট করলো। তারপরে তারা কিন্তু গ্রাজুয়েট ভিসা রুটে চলে গেল এবং তারা মনে করলো যে ঠিক আছে এবার আমি দেখি মাস্টার ডিগ্রি পিএইচডি করবো, তাহলে তখন তারা আবার অ্যাপ্লাই করে যদি তারা কাজ পায় তাহলে কিন্তু তারা আবার সুইচ ওভার করে স্টুডেন্ট ভিসায় চলে যেতে পারবে। কিন্তু স্টুডেন্ট ভিসায় যা সেকেন্ড টাইম যাওয়ার পরে কিন্তু তারা আবার সেকেন্ড টাইমে কিন্তু গ্রাজুয়েট ভিসা রুটে তারা চলে আসতে পারবে না। এবার কোশ্চেন হচ্ছে যে তারা কি তাদের যে ডিপেন্ডেন্ট আছে এই ধরনের ভিসার আন্ডারে কি শুধু জব করতে পারবে, কোনো বিজনেস কি করার সুযোগ আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টর হওয়া, বিজনেস করা, সেলফ হেল্পার হয়, এগুলো কিন্তু মূলত না। তাদের শুধু একমাত্র এমপ্লয়মেন্ট, ওপেন এমপ্লয়মেন্টে কিন্তু তাদের সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেটাই শুধু তারা ইউটিলাইজ করতে পারবে। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। এবার আমি যেটা বলছিলাম যে ডিপেন্ডেন্ট যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলবো, তাহলে আমি আলোচনা চালিয়ে যাব। ইনশাআল্লাহ আপনি এবার চালিয়ে যান। এবার কোশ্চেন হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা কি অ্যাব্রড থেকে করা যাবে? যদি কেউ এখানে স্টুডেন্ট হিসাবে ছিল, এখানে গ্রাজুয়েশন করলো, করে বাংলাদেশে চলে গেল, তখন সে মনে করলো যে না আমি তো চলে আসছিলাম, তখন তো অ্যাপ্লিকেশনটা করি নাই, তাহলে আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনটা আমি করব গ্রাজুয়েট ভিসা রুটটা। আনসার ইজ নো। এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন একমাত্র ইন কান্ট্রি, দ্যাট মিনস এই ইউকে থেকেই করা সম্ভব, এটা অ্যাব্রোড থেকে করা সম্ভব না। এরপরে কোশ্চেন আসতে পারে যে আমি কি আমার স্পাউস কিংবা আমার আন্ডারের চিলড্রেনদেরকে কি আমি বাংলাদেশ থেকে আনতে পারবো কিনা? এখানে কোশ্চেন হচ্ছে নো। যদি কারো আন্ডার এজ চিলড্রেন বিলো 18 থাকে, স্পাউস থাকে এবং তারা যদি ইউকেতে থাকে, তারাই একমাত্র ওই যে স্টুডেন্ট যে সুইচ ওভার করছে ওই একই সময়ে তাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করে, ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু সুইচ ওভার করে কিন্তু একই ভিসা পাবে 2 বছরের জন্য, যদি তারা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট লেভেল হয়, মাস্টার ডিগ্রি লেভেল হয়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যারা বাংলাদেশে আছে, কোনো স্পাউস কিংবা আন্ডার এজ চিলড্রেন আছে, তাদেরকে কিন্তু আসার সুযোগ এখানে নাই। মানে দুইটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইউকেতে থাকাকালীন করতে হবে, তারা এটা বাংলাদেশে যে করতে পারবে না কিংবা বাংলাদেশ থেকে যে করতে পারবে না। আর নাম্বার 2 হচ্ছে তার যে স্পাউস, ডিপেন্ডেন্ট এবং আন্ডারের চিলড্রেন আছে, তারা এখানে যদি তার সঙ্গে থাকে তাহলে কিন্তু তারা একই সময়ে অ্যাপ্লিকেশন করে কিন্তু সুইচ ওভার করতে পারবে। কিন্তু তারা যদি বাংলাদেশে থাকে তারা কিন্তু দে ক্যান নট মেক দ্য অ্যাপ্লিকেশন, এবং তারা অ্যাপ্লিকেশন যদি করতেই পারবে না তাহলে তো আসার আর কোনো প্রশ্নই ওঠে না। এইবার কোশ্চেন হচ্ছে যে যদি হয়তো বা আপনি আসবেন, যেহেতু আমার মনে পড়ছে তাই আমি প্রশ্নটা রাখছি। সেটা হলো যে অনেক সময় হয়তো স্টুডেন্ট নিজে আগে আসে, তারপরে হয়তো তার স্পাউস বা তার ডিপেন্ডেন্ট এসে জয়েন করে,
অনেক সময় তো একসাথে হয়তো আসা পড়ে না। তো যদি এমন হয় যে কোনো স্টুডেন্ট হয়তো 1 বছরের মাস্টার্স কোর্স করার জন্য আসছে, তো সেক্ষেত্রে হয়তো তার 1 বছর পরে তার পোস্ট গ্রাজুয়েট হয়ে গেল, কিন্তু তার স্পাউস হয়তো জয়েন করলো 6 মান্থ পরে বা 8 মান্থ পরে বা 10 মান্থ পরে, বা হয়তো বা 2 মান্থ বিফোর স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার আগে। এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? তাও যদি এই গ্রাজুয়েট ভিসা রুটে যদি অ্যাপ্লাই করার জন্য প্ল্যান করে, সেক্ষেত্রে তার স্পাউস বা ডিপেন্ডেন্ট কত আগে আসতে হবে, এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা? ধন্যবাদ ব্যারিস্টার শরীফ নুরুল আমিন। এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন তাদের কোর্স কমপ্লিট করতে হবে, এবং সেক্ষেত্রে মূলত বলা হয়েছে যে অ্যাটলিস্ট 12 মান্থের একটা কোর্স তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। আর তারা যদি প্রথমে আসে, সেই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসাবে যদি তাদের স্পাউস কিংবা আন্ডার এজদেরকে নিয়ে আসে পরবর্তীতে, তাহলে যদি ওই স্টুডেন্ট যখন এলিজিবল হবে টু মেক দ্য অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন আন্ডার গ্রাজুয়েট ভিসা রুট, সেই ক্ষেত্রে এইখানে যদি স্পাউস এবং আন্ডার এজ চিলড্রেন থাকে, তারাও কিন্তু সুইচ ওভার করতে পারবে। তাদের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয় না যে তাদেরকে কি 1 দিন থাকতে হবে, নাকি 6 মাস থাকতে হবে, নাকি ওই যে 1 বছর, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে অলমোস্ট একটা রিকোয়ারমেন্টস যে 6 মাসের একটা কোর্স, 1 বছরের একটা কোর্স, কিংবা এখানে 1 বছর থাকতে হবে। সেই ধরনের কোনো কিছু কিন্তু স্পাউস ডিপেন্ডেন্ট কিংবা আন্ডার এজ ডিপেন্ডেন্ট কিন্তু উল্লেখ করা হয় নাই। শুধু বলা হয়েছে যে যখন স্টুডেন্ট তার কোর্স কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করবে, তখন যদি তার স্পাউস এবং তার আন্ডার এজ চিলড্রেন যদি থাকে, তাহলে অবশ্যই তারাও সুইচ ওভার করতে পারবে। ডেফিনেটলি তাদেরও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ধন্যবাদ। আপনার নেক্সট ইস্যুতে চলে যান। হ্যাঁ, এবার আমি আসবো যে অ্যাপ্লিকেশন করার জন্য আসলে কোনো অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস আছে কিনা। আনসার ইজ ইয়েস। আমরা জানি যে সব ধরনের অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেসিং ফিস রয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এক একটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু 700 পাউন্ড করে। তো ওই যে সুইচ ওভার করবে তার জন্য 700 পাউন্ড দিতে হবে, এবং তাদের যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ আসছে সেটা 624 পাউন্ড পার ইয়ার, সেটাও কিন্তু তাদেরকে দিতে হবে। তো দুইটা এখানে পেমেন্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 700 পাউন্ড পার অ্যাপ্লিকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ 624 পাউন্ড পার ইয়ার। তার মানে তাদেরকে যেহেতু 2 বছরের ভিসা দেওয়া হবে, তাহলে 625 টাইমস 2 হবে। আবার পিএইচডি থেকে যদি কেউ সুইচ ওভার করে, তাহলে তাদেরকে 624 টাইমস 3 তাদেরকে ইমিগ্রেশন হেলথ চার্জ কিন্তু দিতে হবে। এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন করার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস গুলো। এটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, যখন তারা গ্রাজুয়েশন করবে তখন কিন্তু ওই যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু তাদের গ্রাজুয়েশনের যে সাকসেস, সেটা কিন্তু হোম অফিসকে তাদের যে SMS সিস্টেম আছে তার মাধ্যমে কিন্তু জানিয়ে দেয়। অতএব হোম অফিসের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে যে তারা গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করে ফেলেছে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আলাদাভাবে কোনো চিঠিপত্র কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। শুধু প্রয়োজন রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস দিয়ে দিতে হবে, এবং ওই অ্যাপ্লিকেশন অনলাইনে কমপ্লিট করে সাবমিট করে দিতে হবে। তারপরে বায়োমেট্রিকের জন্য একটা ডেট পড়বে, বায়োমেট্রিক দিয়ে তারপরে ডিসিশন হবে। আর অ্যাপ্লিকেশন যদি রিফিউজড হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বা যে হেলথ সার্চার্জ, এটা কি রিফান্ডেবল? জি, আপনি একটা চমৎকার কোয়েশ্চেন করেছেন। আমরা জানি যে যখনই কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, তখন হেলথ সার্চার্জ দেওয়া হয়। আর পয়েন্ট বেস সিস্টেম, যেহেতু এগুলো পয়েন্ট বেস সিস্টেমে তো অ্যাপিল সিস্টেম নাই,
ওটাতে চলে গেছে মূলত রিভিউ ব্যাপারটা হয়ে গেছে। তো সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার কথা না, আনলেস কোনো সিরিয়াস ক্রিমিনাল কনভিকশন না হলে। কারণ তাদের তো একমাত্র রিকোয়ারমেন্টস হচ্ছে তাদেরকে যে গ্রাজুয়েশন, তাদের যে কোর্স ছিল একই প্রোভাইডার আন্ডারে তারা কোর্সটা যদি কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু তাদের এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। আর অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, হেলথ সার্চার্জ, এগুলো তো ফিসের ভিতর পড়ে। আর ডিপেন্ডেন্ট এখানে থাকলে তারা কিন্তু ওই অ্যাপ্লিকেশনের একই সময়ে তাদের যে আলাদা অ্যাপ্লিকেশন অনলাইন আছে সেগুলো কমপ্লিট করে দিতে পারবে। এটাই মূলত প্রসিজার। ধন্যবাদ আপনার হাসান ভাই। ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি ফি সেম 700 সবার? হ্যাঁ 700। আমি সব এখানে মেন অ্যাপ্লিকেন্টেরটা আমি দেখেছি যে 700, যে এখানে যেটা বলছে 700 বলেছে, কিন্তু ডিপেন্ডেন্টের ব্যাপারে আমি কিছু দেখতে পাই নাই যে আসলে কত হবে। সেই কারণে আমি মূলত বলতে চাচ্ছি না যে 700 কিংবা কম কিংবা বেশি কিনা। তো হয়তো আমরা নেক্সট প্রোগ্রামে আমরা আলোচনার সময়, যে এখানে যেটা বলা হয়েছে যে how much it cost when you apply for a graduate visa, you will need to pay the application fee. This is usually £700, and pay the health surcharge. This is usually £624 for each year you will be in the UK. You'll be told how much you need to pay when you apply. আর যেটা বলা হয়েছে application fees, it costs 700 to apply for a graduate visa. If you are from an eligible country, this is different. তারপর হেলথ সার্চার্জ, ডকুমেন্ট কি কি লাগবে সেটা বলছে। ভ্যালিড পাসপোর্ট লাগবে, বায়োমেট্রিক কার্ড যদি থাকে সেটা লাগবে, আর যে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেবল ফর স্টাডি, যখন সে এদেশে যে কাজ নিয়ে আসছিল সেই কাজের যে রেফারেন্স নাম্বার আছে আসলে সেটা লাগবে। এই মোটামুটি বলে। এবং যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে প্রুফ অফ রিলেশনশিপ লাগবে। আর যদি কেউ যদি স্কলারশিপে এসে থাকে এবং সুইচ ওভার করতে চায় তাহলে তাদের কিন্তু অ্যাপ্রুভাল লাগবে ফ্রম দ্য স্কলারশিপ অর স্পন্সরশিপ প্রোভাইডারের কাছ থেকে। তো এখানে কিন্তু বলে নাই যে ডিপেন্ডেন্টের ফি কম কি বেশি। আমার যদিও মনে হয় যে হয়তো সিমিলার হতে পারে, কারণ এখানে মূলত এইভাবে আসে, ইন কান্ট্রি এক ধরনের হয়, আউট কান্ট্রি এক ধরনের হয়। এই অ্যাপ্লিকেশন যদি শুধু ইন কান্ট্রি, অতএব ওই £700 হয়তো বা প্রত্যেকের জন্যই হবে। এখানে আলাদা করে বলা হয় না যে ডিপেন্ডেন্টের জন্য কত ফিস হতে পারে। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। ধন্যবাদ ব্যারিস্টার হাসান ভাই। আমার আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে, তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা অ্যাড করতে চাই। যদি কখনো এই ধরনের কোনো স্পেসিফিক ইনফরমেশন না পাওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো হোম অফিসের যে ফি চার্ট আছে একটা, সেটা হয়তো চেক করলেও হয়তো বা এই ধরনের ডিটেলস ইনফরমেশন, পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন ফি এবং আদার ফি সম্পর্কে হয়তো বা জানা যেতে পারে। সেটা একটা সোর্স। তো আমাদের হাতে যেহেতু এই মুহূর্তে নিয়ে আমরা সেটা কনফার্ম করতে পারছি না, আপনারা তো হোম অফিসের ফি লিস্টে দেখে নেবেন। তো আমার কাছে আপনার কাছে যে সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন, সেটা হলো যে কোনো গ্রাজুয়েশন করলেই কি বা যে কোনো কোর্স করলেই কি এলিজিবল, নাকি কোনো এক্সেপশন রয়ে গেছে যে না এই ধরনের কোর্সগুলা করা যাবে না? এই ধরনের কোনো কি এক্সেপশন আছে? সাধারণত কোর্সের ব্যাপারে তো আসলে আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এগুলো তো বলা হয়েছে, তবে আরো কিছু অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে মানে গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েট ছাড়াও যে স্পেশাল কিছু কোর্স আছে, যেরকম টিচারদের কোর্স আছে, যেরকম সলিসিটারদের এলপিসি আছে, এই কোর্সগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। কেউ যদি এই ধরনের কোর্স করে, এটাও কিন্তু 9 থেকে 9 মাসের কোর্স, দ্যাট মিনস 1 বছর, নিয়ারলি 1 বছর। তো এই কোর্সগুলো করলেও যারা এলপিসি করতে পারবে তারা কিন্তু সুইচ অফ করতে পারবে। যারা এরপর যেটা আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন,
foundation program in medicine or dentistry, এই কোর্সগুলো কিন্তু তারা সুইচ ওভার। তারপরে বার প্র্যাকটিস কোর্স ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, বার প্র্যাকটিস কোর্স যেটা আছে, লিগাল প্র্যাকটিস কোর্স ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আর যেটা আছে ল কনভার্সন কোর্স অ্যাপ্রুভড বাই দ্য সলিসিটার্স রেজুলেশন অথরিটি, যেটা এখন বোধহয় সামনে আসছে, ল কনভার্সেশন কোর্স অ্যাপ্রুভড বাই দ্য সলিসিটার রেজুলেশন অথরিটি। এই কোর্সগুলো কিন্তু অ্যাডিশনাল হিসাবে দেওয়া হয়েছে। আর আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি যে কোনো সাবজেক্টে হলেই এটা হবে। ডেফিনেটলি এটি স্পন্সরশিপ লাইসেন্স প্রাপ্ত যে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেটা কিন্তু তাদের হতে হবে। এবং আরেকটা জিনিস যে তাদের হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে তাদের কিন্তু সেটা থাকতে হবে। আর আরেকটা যেটা বলা হয়েছে যে ওই যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত তো তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো হতে হবে। বলা হয়েছে যে তাদের যে ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স, তাদের কিন্তু এইটা কিন্তু হোম অফিস চেক করবে। এবং কোশ্চেন আসতে পারে যে ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স কোনো ইউনিভার্সিটি আছে কিনা আমরা জানবো কিভাবে? আমি গুগলে গিয়েছিলাম যে ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স, আমি ওইটা টাইপ করে যখন সার্চে গেলাম তখন কিন্তু সিরিজ অফ ইউনিভার্সিটির নাম চলে আসলো যে সেগুলো ট্র্যাক অফ কমপ্লায়েন্স, ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স ইনস্টিটিউশন যেগুলো, সেগুলো কিন্তু একটা লিস্ট হোম অফিস তৈরি করেছে এবং সেটা কিন্তু আপনার যে কোনো হোম অফিসের ওয়েবসাইটে গেলে কিন্তু এটা পাওয়া যাবে। এবং সেই 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 ইউনিভার্সিটি গুলোতেই আসলে তাদের কাজ নিয়ে, গ্রাজুয়েশন হোক, আন্ডার গ্রাজুয়েশন হোক, কিংবা আরেকটা যেটা বললাম পিএইচডি, মাস্টার্স হোক, সেইগুলোতেই কিন্তু নিতে হবে। এই ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্সের বাইরে যদি হয় তাহলে কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হবে না। তারা গ্রাজুয়েশন করতে পারবে, তারা মাস্টার সবকিছু, কিন্তু এই পিএইচডব্লিউ যেটা আগে বলা হতো, এখন যেটা বলে গ্রাজুয়েট ট্যুরিস্ট ভিসা বলা হয়, এটা কিন্তু তারা ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স না থাকলে ওই ইউনিভার্সিটি কিংবা ওই স্পন্সরের, তাহলে কিন্তু সেই গ্রাজুয়েশন করার পরও কিন্তু তারা সুইচ ওভার করে গ্রাজুয়েট ভিসায় রুটে আসতে পারবে না। তো একজন পটেনশিয়াল স্টুডেন্টের ক্ষেত্রে যখন এই ধরনের ট্র্যাক রেকর্ড দেখতে যাবে যে কমপ্লায়েন্সের ম্যাটারে, তো কোনো হোম অফিসের কোনো গাইডলাইন কি আছে যে অ্যাট লিস্ট কত পার্সেন্ট কমপ্লায়েন্স থাকতে হবে একটা ইউনিভার্সিটি? না, ওরা হোম অফিস যেটা করেছে ওরা স্টেট হয়ে ওরা লিস্ট করে ফেলছে, হ্যাঁ, এই ইউনিভার্সিটি গুলো তাদের ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স লিস্টেড ভুক্ত। অতএব এইগুলোতে যদি কেউ পড়ে থাকে তাহলে তারা সুইচ ওভার করতে পারবে। যেরকম আমরা জানি রাসেল গ্রুপে কিন্তু ফিক্স কিছু ইউনিভার্সিটি আছে, হ্যাঁ। তো কেউ যদি পড়ে রাসেল গ্রুপে, আমরা জানি যে রাসেল গ্রুপে পড়লে তাদের জবের ব্যাপারে কিংবা এটা ভালো ইউনিভার্সিটি, এই ধরনের একটা মানে নেম ফেম আছে এবং এটা কিন্তু ফিক্সড লিস্টেড। ঠিক একইভাবে ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স এটা কিন্তু হোম অফিসের লিস্টেড এবং এটা কিন্তু গুগল করলে স্ট্রেট এটা পাওয়া যাবে। এবং তখন দেখতে হবে যে এইগুলো যদি তার গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, মাস্টার্স কিংবা পিএইচডি হয়ে থাকে তাহলে কিন্তু দে উইল বি এলিজিবল টু মেক দ্য অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেইন আন্ডার গ্রাজুয়েট রুট ভিসা। ধন্যবাদ মিস্টার হাসান ভাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আইটিভি ইউএসএ আয়োজিত লিগ্যাল ম্যাটার আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে। যে কথাটা আমি অ্যাড করতে চাই আমাদের সম্মানিত অতিথির সাথে, সেটা হলো যে এখানে একটি চমৎকার ইনফরমেশন, সেটা হলো যদিও কোনো কোর্সের বিষয়ে কোনো ধরনের এক্সেপশন বা এক্সক্লুশন রাখা হয়নি, কিন্তু ইনস্টিটিউশনের বিষয়ে একটা এক্সক্লুশন রয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা যখন এডমিশন নেবেন, যদি আপনাদের টার্গেট থাকে যে আপনারা কোর্স করার পরে এখানে গ্রাজুয়েট ভিসা রুটে অ্যাপ্লাই করবেন ফিউচারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে চেক করে নেবেন যে কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউশন হোম অফিসের লিস্টে আছে যেগুলো এলিজিবল আপনার কোর্স কমপ্লিট যেখানে করলে পরে আপনি এই গ্রাজুয়েট ভিসা রুটে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং এই একটা ইনফরমেশন আপনাদের জন্য আমি মনে করি বেনিফিশিয়াল এবং সেটা আপনারা মাথায় রাখবেন।
তো প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার কাছে আর কোনো যদি পিএইচডব্লিউ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আর কোনো পরামর্শ থাকে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, যদি আপনি শুধু এই বিষয়ের উপর যদি আর কোনো পরামর্শ আপনি দিতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তো প্লিজ আপনি। আর আরেকটা কথা আমি অবশ্যই এখানে অ্যাড করতে চাই অতি সংক্ষেপে, সেটা হলো যে এই প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে, তো সেক্ষেত্রে এখনো কোনো ইনফরমেশন নেই যে কোনো অ্যাপ্লিকেশন, যদিও আমাদের অতিথি বলেছেন যে একটা আনলাইকলি যে অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড, কারণ এখানে সবকিছুই স্ট্রেট ফরওয়ার্ড এবং কোর্স কমপ্লিট হলেই এলিজিবল, শুধুমাত্র যদি কোনো ইউনিভার্সিটি যদি কমপ্লেন্সের বাইরে না চলে যায়। তো এখন কথা হলো যে যেহেতু এখনো এটা মাত্র শুরু এই প্রজেক্টটা, তো কোনো আনসাকসেসফুল কোনো কেসও এখনো আসেনি, সুতরাং আমরা বলতে পারছি না যে তার পরবর্তী স্টেজ কি। আমরা এই মুহূর্তে যাব না, তার রিভিউ নাকি আপিল, সে বিষয়ে আমরা আজকে যাচ্ছি না। তো তারপরে অন্য কোনো ইস্যু থাকলে এই বিষয়ে বা পটেনশিয়াল কোনো ইস্যু কনসিডার করার আছে কিনা যারা আসবেন স্টুডেন্ট ভিসায়, আমি আমার অতিথিকে সেই বিষয়ে ফোকাস করার জন্য সর্বশেষ পয়েন্টে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ। তো প্লিজ হাসান ভাই, যদি আপনার আমি যেটা বলবো যে এটা, জি ধন্যবাদ। আমি যেটা বলবো যে গ্র্যাড ভিসা রুট এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, এবং এটা সুইচ করার পরে যেটা বলেছি যে ইচ্ছে করলে তারা কিন্তু দে ক্যান গো ব্যাক টু টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা, সে কিন্তু অপশন রয়ে গেছে। আর আরেকটা অপশন রয়ে গেছে, তো পরবর্তীতে স্কিল ওয়ার্কারে সুইচ ওভার করতে পারে, তারা স্টার্ট আপ ভিসায় চলে যেতে পারে। তারপরে যদি তারা মনে করে যে দেশে তার স্পাউস ভিসাতে তারা সুইচ ওভার করতে পারে, তো বিভিন্ন ডোর কিন্তু ওপেন হয়ে আছে। তো এটা কিন্তু খুবই ভালো, এবং এটা অনেক আগেই দরকার ছিল, এবং এটা ইনক্রিজ করবে ওভারসিজ স্টুডেন্টদেরকে এদেশে এসে পড়াশোনা করা, এবং স্কিল ওয়ার্কারও কিন্তু এদেশ আসলে পাবে। তারা যদি পিএইচডব্লিউ পোস্ট গ্রাজুয়েট ভিসাতে যায়, যার পরে যদি আবার স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে, তাহলে কিন্তু এখানে রেভিনিউ হচ্ছে প্রচুর, এবং পরবর্তীতে ওই স্টুডেন্ট কিন্তু এখানে এক ধরনের সেটেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা জানি যে লফুলি যদি 10 ইয়ার্স থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সে সুইচ ওভার, এবং গ্রাজুয়েট ভিসা রুট থেকে কিন্তু স্কিল ওয়ার্কার কিংবা অন্যান্য যে ভিসাগুলো আছে সেগুলোতে কিন্তু সুইচ ওভার করা যায়। অতএব আমি সবসময় বলবো যে এই ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স যে ইউনিভার্সিটি, সেগুলো দেখে শুনে সেই সব ইউনিভার্সিটিতে আসলে তা সবাইকে অ্যাডমিশন নিয়ে তাদের পড়াশোনা শেষ করলে তারা 2 বছর তারা কাজ করে অবশ্যই তারা একটা উপার্জন করতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে, এবং ইচ্ছে করলে তারা ভবিষ্যতে এদেশে অন্য সুইচ ওভার করে তারা কিন্তু একটা থেকে যেতে পারে, সে ধরনের সম্ভাবনা থেকে যায়। তো আরেকটা জিনিস আমি বলবো যে আমরা যে অ্যাডভাইস গুলো দিই, এগুলো কিন্তু মূলত একটা জেনারিক অ্যাডভাইস দিই। সবসময় পার্সোনাল সার্কামস্টেন্সেস এগুলো যাচাই বাছাই করার জন্য অবশ্যই একজন এক্সপার্ট লয়ার কাছে যে ডকুমেন্ট গুলো দেখে কিন্তু অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লিকেশন করা উচিত। সেটা কিন্তু সবসময় ভালো হয়, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন গুলো একটু বেশ কমপ্লিকেটেড হয়ে গেছে। কোশ্চেন গুলো ভেরি অ্যাম্বিগুইটি, অনেক সময় বোঝা যায় না কি বলতে যাচ্ছে, কি আনসার হবে। তো কোনো মিস্টেক হলে ডিফিকাল্ট হয়ে যায় একবারে সাবমিশন করলে। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবে, আপনার এক্সপার্ট লয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে, হেল্প নিয়ে আপনারা করবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর শরীফ নুরুল আমিন আমাকে ইনভাইট করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। হয়তো আরো বিষয়টা তার পরিষ্কার হয়ে যাবে, যা স্পাউস ভিসায় যারা এই রুটের আন্ডারে ভিসা পাবেন স্পাউস ভিসা হিসেবে বা বিষয়, তারা কি কোনো বিজনেসে জড়িত হতে পারবেন কিনা? তাদের তো রাইট টু ওয়ার্ক নরমালি থাকবে, যেটা কিন্তু তারা বিজনেস করতে পারবে। স্পাউসদের ক্ষেত্রে কিন্তু ওপেন রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু বলা হয় না যে তারা কি পারবে পারবে না, কিন্তু স্টুডেন্টরা যারা সুইচ হবে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে একমাত্র ওপেন এমপ্লয়মেন্টই তাদের স্কোপ, কিন্তু স্পাউসদেরটা কিন্তু মাচ মোর ওপেন, তারা কাজ করতে পারবে ফুল টাইম।
এক্ষেত্রে যদি এমন হয় যে স্পাউস কোনো বিজনেস ওপেন করলো এবং এবং অ্যাপ্লিক্যান্ট সেক্ষেত্রে এমপ্লয়ি, এটা কি অ্যালাউ করবে মনে হয়? একটু ট্রিকি হয়ে যায়, কারণ হচ্ছে যে যদি বা আমার মনে হয় যে ওয়াই নট, কারণ ওখানে তো বলা হয়েছে যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কোনো এমপ্লয়ার দরকার নেই। অতএব তার ওয়াইফ যদি কোনো বিজনেস করে এবং সেখানে যদি থাকে তাহলে সে তো এটা করতে পারবে। তবে আসলে গাইডেন্স এইভাবে আমি তেমন কিছু দেখি নাই। তো এগুলো আসলে ভবিষ্যৎ পরবর্তীতে যখন আমরা অ্যাপ্লিকেশন গুলো করবো তখন হয়তো এই জিনিসগুলো কিন্তু আরো ক্লিয়ার হবে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান ভাই। আপনাকে আইটিভি এবং আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক কষ্ট করে আইটিভির জন্য এবং তার দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আইটিভি আয়োজিত আইন বিষয়ক অনুষ্ঠান ল গ্রুপ। আজকের আলোচনা থেকে যে বিষয়টা পরিষ্কার হয়ে এলো যে যদিও প্রজেক্টটা অন্য নামে ছিল, বাট সেই তুলনায় যে নতুন করে যেভাবে এই প্রজেক্টটাকে সাজানো হয়েছে এটা আরো ওয়াইডার আগের প্রজেক্ট তুলনায়, কারণ আগের প্রজেক্টে অনেক কিছু রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখানে অনেক কোর্স এখানে ইনক্লুড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এলপিসি, বিপিটিসি এই ধরনের কোর্সগুলো যেগুলো অ্যাকচুয়ালি ভোকেশনাল কোর্স হিসেবে যেগুলোতে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি এই রুট থেকে যে কোনো রুটে আপনি সুইচ ওভার করতে পারতেছেন, এটা ওপেন। এবং যেটা স্টুডেন্ট হিসাবে যে একটা বড় অসুবিধা ছিল মাঝখানে, সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে ব্যাক করতে হতো কোর্স শেষ করার পরে, সে কারণে তারা লিগালি 10 ইয়ার্স থাকতে পারতো না, যেটা সেটেলমেন্ট রুটে তারা যাওয়ার চেষ্টা করে সেটা ব্যর্থ হতো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই রুটটা আবার সেই ডোরকে ওপেন করে দিচ্ছে এবং সেক্ষেত্রে লিগালি আপনারা যেমন 10 ইয়ার্স হয়তো বা আপনাকে ওয়েট করতে হবে না। যদি আপনি 1 বছরের একটা কোর্স করেন এবং আপনি যদি গ্রাজুয়েট ভিসা রুটে চলে যান, তারপরে যদি আপনি যদি ওয়ার্ক পারমিটে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি 3 বছর, তারপরে 5 ইয়ার্স, 8 বছর পরেই আপনার, এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি, সবার বেলা যে এটা জানে আমাদের অতিথি বললেন জেনারেলি এটা অ্যাপ্লিকেবল হবে তা না, কিন্তু আমি মনে করি খুব ইন শর্টে আপনি 5 ইয়ার্স এর মধ্যে আপনি সরি 7 ইয়ার্স এর মধ্যে আমার মনে হয় আপনি সেটেলমেন্টের জন্য এলিজিবল হওয়ার সুযোগ থাকবে। আমি এটাকে কোনো গ্যারান্টি দিয়ে বলছি না, কিন্তু যদি কেউ যদি এলিজিবল হন সেক্ষেত্রে খুব আর্লি 7 ইয়ার্স এর মধ্যে আপনি সেটেল হওয়ার এখানে একটা সুযোগ আসে। এটা হলো আমার ক্যালকুলেশন। তো এনিওয়ে, আমাদের এই আলোচনা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয় এবং তাহলে আমরা আমাদের এই আলোচনাকে সার্থক মনে করব। এবং আমি পরিশেষে এই কথা আবারও আমার অতিথির সাথে একমত হয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই আলোচনাটা জেনারেল আলোচনা, এটা কোনো স্পেসিফিক কারোর উপর এটা কোনো অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা ডিপেন্ড করবে যার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। কেউ সাকসেসফুল হবেন, কেউ হয়তো ফেলিউর হবেন, সেটা যার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। সুতরাং আমাদের আলোচনা থেকে তো কোনো কিছুই গ্যারান্টেড ধরে নেবেন না, এটা আপনারা যার ব্যক্তিত্ব ব্যাকগ্রাউন্ড থেকে ডিসিশন নেবেন কে কিভাবে আগাবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে আবারও একই সময় আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITV, Call of Peace, Save Humanity.